বিচার প্রাপ্তির 90 দিনে দাঁড়িয়ে কবির সৌরভ ইউটিউব চ্যানেলে আপনারা এই প্রতিবেদন যখন দেখছেন, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে বন্যা। বন্যা স্লোগান দেওয়ার জন্য খুব পরিচিত এবং এটা খুব জনপ্রিয় স্লোগান বন্যার এক সময় দিয়েছে। কলেজ ক্যাম্পাস কাঁপিয়ে দিয়েছে, সবুজ ঘাস কাঁপিয়ে দিয়েছে। সেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাচ্ছে রক্তের বন্যায় অন্যায়। বন্যা, দেখো, আমি বারংবার একই কথা অনেকবার লিখে এসেছি যে আমাদের বিচার পদ্ধতি, ইন্ডিয়ান পেনাল কোড বা কনস্টিটিউশন এতটাই বড় এবং এতটাই আমি খুব বিশ্বাস করি, যদি সিস্টেমেটিক্যালি দেখতে হয় তো ইট উইল টেক টাইম, ঠিক আছে? তো একদিন না একদিন আমরা মানুষ, আজকে এতগুলো মানুষ এখানে নেমেছে, এসেছে, বা বারংবার 3 মাস পরেও তো মানুষ নামছে। যদি অনির্বাণ ভট্টাচার্যের কথায় যদি এটা একটা ফেল্ড প্রসেস হতো তাহলে তো মানুষ নামতো না। তো নিশ্চয়ই ফেল্ড প্রসেস নয়, অন্যায় একদিন ভেসে যাবেই। আর যতদিন না ভাসবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। তো আমি বিশ্বাস করি প্রচণ্ডভাবে সিস্টেম্যাটিক আমাদের বিচার পদ্ধতিকে এবং আমাদের আইপিসিকে, ইন্ডিয়ান পেনাল কোড, এখন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, হ্যাঁ এখন বিএনএস, যেটায় হয়তো অনেক মানুষের অধিকারই সেটার মধ্যে নেই। তারপরেও আমি আমার সংবিধানকে ভীষণ বিশ্বাস করি, বাবারাও আম্বেদকরের সংবিধানকে ভীষণ বিশ্বাস করি, যেটাকে বলা হয় বাইবেল অফ অল কনস্টিটিউশনস। তো আমার মনে হয় অন্যায় ভেসে যাবে। এই সময়টা তোমার সঙ্গে আমার যখন প্রথম কথোপকথন হয়েছিল অন ক্যামেরা, তখন তোমার হয়তো মনে আছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে কোনো পুরুষ যদি এই অন্যায়ের শিকার হন তাহলে তোমরা পথে নামবে কিনা। ঠিক খুব দুর্ভাগ্যজনকভাবে এবং খুব উদ্বেগজনকভাবে আমরা যখন কথা বলছি ঠিক তার 2 দিন আগে দীপ্র ভট্টাচার্য, একজন চিকিৎসক, সিনিয়র রেসিডেন্ট, তিনি কিন্তু এখনও অবধি আমরা যা প্রাইমা ফেসি যা পাচ্ছি তাতে তিনি সুইসাইড করেছেন, কিন্তু নেপথ্যে কিন্তু থ্রেট কালচার। কি বলবে? দেখো, আমার মনে হয় যে প্রত্যেকটা ঘটনাকেই তো সুইসাইড বলা হয়, বলা চেষ্টা, এটাকেও বলার চেষ্টা করা হয়। যেরকম তিলোত্তমার ক্ষেত্রেও বলা হয়েছিল, প্রথমেই ওর মাকে জানানো হয়েছিল যে অসুস্থ হয়ে পড়েছে, খুব অসুস্থ হয়ে পড়েছে, তারপর বলা হয়েছে যে বা পরিবারের লোককে যে আত্মহত্যা করেছে। তো তবে সুইসাইড করলেও তার এভিডেন্সেস থাকে অনেক রকমের, কারণ আমি জানি আমার বাবা সুইসাইড করেছিল। তো আমি সেই এভিডেন্সগুলোই আমি কেন, প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ, সুমনস্ক সচেতন মানুষ এভিডেন্স চাইবে। যদি সেরকমভাবে এভিডেন্স থাকে তাহলে অবশ্যই বিশ্বাস করে নেব, আর যদি না থাকে তাহলে তো আবার আন্দোলন হবে, আবারও মিছিল হবে। কারণ এই মিছিল আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে আমরা প্রত্যেকটি মানুষ ধর্ম, লিঙ্গ, বর্ণ আর সোশিও ইকোনমিক কালচার নির্বিশেষে তাদের জন্য আমরা কিন্তু নেমেছি। হয়তো তিলোত্তমা বা অভয়া সূত্রপাত এই আন্দোলনের, কিন্তু এই আন্দোলন আমাদেরকে শিখিয়েছে আমরা আর ভয় পেয়ে পিছিয়ে থাকবো না। সুইসাইড যদি হয়ও, মৃত্যুকালীন জবানবন্দি বলা যায়, একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ তার স্ত্রীকে একটি পাঠিয়েছিলেন এবং আরেকটি পাঠিয়েছিলেন তাদের যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাকাডেমিক্স অফ অ্যানাস্থেসিস্টস যে গ্রুপ, সেই গ্রুপে পাঠিয়েছিলেন। এবং সেখানে কিন্তু যা বোঝা যাচ্ছে আমার আত্মা তাদেরকে, অপরাধীদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এরকম ভয়ঙ্কর কথা। তাই যদি সুইসাইড হয়ও তাহলেও কিন্তু তার নেপথ্যে যে থ্রেটের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সুইসাইডও কিন্তু ইজ আ কাইন্ড অফ আ মার্ডার। আমার বাবা সুইসাইড, আমি বারবার আমার কথা বলছি কারণ আমার বাবা সুইসাইড করেছিল, কিন্তু যাদের জন্য করেছিল তাদের এগেনস্টে কিন্তু আমি এখনও সুইসাইড তো কেউ আনন্দ করে না, তাদের জন্য কিন্তু আমি এখনও কোর্টে লড়ছি এবং সেই অপরাধীদেরকে 5 বছর পরও কিন্তু অপরাধী, এখনও তো অভিযুক্ত, অপরাধীর জায়গায় দাঁড়াতে হচ্ছে। তো অবশ্যই সুইসাইড যদি হয়েও থাকে, কেন হয়েছে, কারণ কি, কাদেরকে অপরাধী বলছে, কেন, সেগুলো আমাদেরকে জানাতে হবে। এই এত কিছু শুধুমাত্র যদি সিবিআই বা প্রশাসন বা শাসক বলে দেয় যে এগুলো আমরা এখন জনতাকে জানাতে পারছি না, তাহলে কিন্তু হবে না। কারণ জনতা আজকে
দেওয়া ট্যাক্সেই আজকে তারা সিবিআই বা পুলিশ বলুন বা প্রশাসন বলুন মাইনে পাচ্ছে। আজকে জনতায় ভোট করেছে বলেই আজকে মমতা ব্যানার্জি, মোদি তাদের গদিতে বসে রয়েছে। তো আমাদেরকে তার জবাব দিতেই হবে। গদিতে বসে মোদি বা মমতা ব্যানার্জি তো অত্যন্ত সংবেদনশীল ভূমিকা পালন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা লাইভ স্ট্রিমিংয়ে আসমুদ্র হিমাচল আমরা দেখতে পেয়েছি, লাইভ স্ট্রিমিংয়ে তিনি কতখানি সময় দিয়েছেন। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রতিবাদীদেরকে দাবি দেওয়া আদায়ের জন্য অনেকটা সময় দিয়েছেন। এর পরেও তোমরা যে রাজপথ কাঁপাচ্ছ উই ওয়ান্ট জাস্টিস বলে, ঠিক জাস্টিসটা কার কাছে চাইছো? মমতা বন্দ্যোপাধ্যায় তো জাস্টিসের বিরোধী নন, তিনি তো জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন। সৌরভ, তোমাকে বুঝতে হবে যে লাইভ স্ট্রিমিংয়ে যে যার ডাক্তাররা গেছিলো তাদের নিজেদের স্বাস্থ্যক্ষেত্রের কিছু দাবি দাবা নেই। তারা কিন্তু জনতার আপমার জনতার বা সমগ্র নাগরিকের দাবি নিয়ে যায়নি। আজকে যদি সুরক্ষার কথাও ডাক্তাররা বলে থাকে সেটা শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক সুরক্ষার কথা বলেছে। এই আজকে পথে ঘাটে এখানে দাঁড়িয়েছে, আজকে এই রাসমণি ডোরিন ক্রসিংয়ে এই যেখানে মানুষের গাড়ি রয়েছেন সেখানে আজকে এত আলো বলে এত মানুষ, কিন্তু এটাই যখন একটা খালি রাস্তা থাকবে বা রাতের পরে সেখানে সুরক্ষার কথা কি? এখানে কটা সিসিটিভি লাগানো রয়েছে? যখন ডাক্তাররা অনশন করেছিল সেখানে 11টা সিসিটিভি নাকি 13টা নাকি সিসিটিভি লাগানো হয়েছিল, কিন্তু আজকে কটা সিসিটিভি লাগানো রয়েছে এই সব জায়গায়। প্রত্যেকটা মানুষ এখনও অবধি জানেন যে ধরো একটা জায়গায় যদি নির্যাতনের ঘটনা ঘটে সেখানে গিয়ে সেই পুলিশ কিন্তু বলে যে যেখানে ঘটেছে সেখানে যাও। কোনো মানুষ কিন্তু এখনও অবধি জিরো এফআইআর পলিসির ব্যাপারে সচেতন নয়। তো জনতার বা আরও বেশি করে শুধুমাত্র ডাক্তার একজন নারী নয়, যে কোনো নারী, যে কোনো প্রান্তিক যৌনলিঙ্গ মানুষ, যে কোনো পুরুষ মানুষের নির্যাতন, পুরুষ মানুষের হত্যা, পুরুষ মানুষ লিঙ্গ নির্বিশেষে মানুষের হত্যা, মার্ডার, খুন, তার ন্যায় বিচারের জন্য এই দাবির জন্য কিন্তু ডাক্তাররা যায়নি। তারা গেছিল শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রিক দাবি দাবার পূরণ করতে। এবার তার মধ্যে কতটা কী পূরণ হয়েছে সেটা ডাক্তাররাই বলতে পারবে। আমরা সাধারণ মানুষ কিন্তু আজকে শুধুমাত্র এখনও অবধি অভয়ার ন্যায় বিচার এবং সামগ্রিক নারী ও প্রান্তিক যৌনলিঙ্গ মানুষ এবং সমস্ত মানুষ ও প্রাণীর সুরক্ষার জন্য পথে নেমেছি। আমার শেষ প্রশ্ন, এটা আমার করতে কিছুটা কুণ্ঠিত লাগছে, কারণ 2024 সালের ভারতবর্ষে 2024 সালের বাংলায় দাঁড়িয়ে এই প্রশ্ন করাটা অত্যন্ত দুর্ভাগ্যের। তুমি পরিচিত মুখ, তোমাকে হয়তো ব্যক্তিগতভাবে এখন আর খুব হ্যাজার্ডস সামলাতে হয় না, কিন্তু তোমার যারা সহনাগরিক, তোমার যারা বন্ধু, তাদেরকে এখনও অবধি আমার ধারণা, এবং শুধু ধারণা না, এটা ফ্যাক্টও, অনেক হ্যাজার্ডস, অনেক অডসের সম্মুখীন হতে হয় রাস্তায়। কি বলবে এটা নিয়ে? দেখো, সেটা হচ্ছে যে আমি বারংবার একটা কথাই বলবো যে সামাজিক একটা পিছুটান, সামাজিক একটা অশিক্ষা, সামাজিক একটা ডিসক্রিমিনেশন, বিভেদ এগুলো রয়ে গেছে। কিন্তু এই সামাজিক ডিসক্রিমিনেশন, সামাজিক অশিক্ষা, সামাজিক একটা যে নির্যাতন, সেটাকে কিন্তু তখনই কাটানো যায় যেখানে আইন থাকবে। আজকে সৌরভ, আমি যেরকম প্রত্যেকটি হেটেরোসেক্সুয়াল সিসজেন্ডার পুরুষ তোমার বন্ধু নয়, সেরকমই প্রত্যেকটি প্রান্তিক যৌনলিঙ্গ মানুষ আমার বন্ধু নয়। আমি হয়তো অনেককে চিনিও না, অনেকের নামও জানি না, কিন্তু এই তুমি ভাবো তো আজকে আমারও যদি কিছু হয়, হয়তো সামাজিকভাবে তোমরা যারা আমাকে চেনো তারা এগিয়ে আসবে, কিন্তু আমার জন্য কি কোনো আইন আছে? তাই আইন থাকতে হবে। আইন যদি না থাকে তাহলে কিন্তু সমাজকে কাজে লাগানো যাবে না। আজকে সতীদাহ প্রথা কিন্তু প্রথমে আইনিভাবে বন্ধ করা হয়েছে, তারপরে অনেক বছর পরে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হয়েছে। তারপরও এই কিছুদিন আগেও জানা গেছে যে কোথাও একটা সতীদাহ প্রথা হয়েছে, জানা গেছে। তো ভ্রূণহত্যাও কিন্তু প্রথমে আইনভাবে। তো আগে এই যে প্রান্তিক যৌন গোষ্ঠী মানুষ, তুমি যাদেরকে আমার বন্ধু বলছে, যাতে আমরা বৃহত্তরভাবে বন্ধু বৃহত্তর একটা কমিউনিটি, আর প্রান্তিক যৌন গোষ্ঠী মানুষটাই বারবার করে বলবো, কারণ চিহ্নিত করে দিতে হবে। কারণ আমরা ভোট দিই, আমরাও কিন্তু একটা ভোটের বড় অংশ। এই মানুষগুলো ট্যাক্স দিই, সব থেকে বড় কথা।
তো তাদের জন্য তাদের থেকে ভোট নিচ্ছেন, তাদের থেকে ট্যাক্স নিচ্ছেন, তাদের থেকে সমস্ত সুবিধা নিচ্ছেন, কিন্তু তাদের জন্য কোনো মানে আইন নেই, তাদের জন্য কিন্তু ন্যায়ের জায়গা নেই। বরং আমরা বলতে গেলে আমাদেরকেই প্রশ্ন, ও আচ্ছা আপনাদেরও হয়, আপনাদের সাথেও হয়, ভেবেই নেওয়া হয় যে ট্রান্সজেন্ডার মানুষ বা হোমোসেক্সুয়াল মানুষ বা LGBTQIA মানুষ এদের জীবনটা শুধুমাত্র সেক্স দিয়ে, মানে আমরা খেতে বসেও সেক্স করি, আমরা ঘুমোতে গিয়েও সেক্স করি, কিন্তু তাও আমাদের এই জীবনে আরও অনেক কিছু রয়েছে। ঠিক একটা যেরকম একটা মানুষ যেরকমভাবে নিঃশ্বাস নেয়, যেরকমভাবে কাজে যায়, ক্লান্ত হয়, অসুস্থ হয়, আমাদেরও যেভাবে ভাবে সে সমস্তভাবে আমরাও ওইভাবেই ফাংশন করি। তো আমাদেরও ন্যায় বিচার, আমাদেরও জন্য আইন আনতে হবে, এবং এইটার দায়িত্ব কিন্তু যারা গদিতে বসে রয়েছে, রাজ্য হোক রাষ্ট্র হোক, তাদের। এতক্ষণ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বন্যার সঙ্গে কথা বললাম। বন্যা আমার বন্ধু, এবং বন্যা এই সময় দাঁড়িয়ে সামাজিক যে চিত্রনাট্য, যে সিনারিও তৈরি হচ্ছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কলাম লিখে যাচ্ছে, এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ রাখতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।